অনাহুত বর্ষার রাত, মুষলধারে বৃষ্টি পড়ছে। পৌষের শেষ ভাগে এমন বর্ষণ কেউ কোনোদিন দেখেনি। শীতের আনুগত্যে এই বৃষ্টি, এই জল এক ফোঁটা গায়ে পড়া মানে নির্ঘাত জরাসুরে বধ করবে। রুদ্র নিজের দোকানের প্রয়োজনীয় কিছু জিনিসপত্র কিনতে কলকাতায় গিয়েছিল। যাওয়ার সময় অবশ্য সে ট্রেনে গিয়েছিল, কিন্তু আসার সময় রেল স্টেশনটা দূরে হবে বলে ধর্মতলা থেকে বাস ধরে নিয়েছিল সে। বাসে আর ট্রেনে অবশ্য প্রায় একই সময় লাগে, শুধু বাসে ভাড়াটা একটু বেশি, এই যা ভাড়া। তেমন একটা সুবিধা হয়, বাসটা একদম বাড়ির সামনাসামনি নামিয়ে দেয়, বেশিক্ষণ হাঁটতে হয় না, টোটো অটো কিছুই ধরতে হয় না। কিন্তু আজ রুদ্রর ভাগ্য দেবতা বোধহয় একটু অসন্তুষ্টই রয়েছেন। বাসে উঠেই তন্দ্রা লেগে গিয়েছিল তার। তন্দ্রা ভেঙে হাত ঘড়িটা দেখেই চমকে উঠল সে। 10:30 বেজে গিয়েছে। প্রায় 1.5 ঘন্টার ওপর হয়ে গেল সে বাসে চেপেছে। এতক্ষণে তো তার বাড়ি পৌঁছে যাওয়ার কথা। চারিদিকে তাকিয়ে সে দেখল প্রবল বৃষ্টি ও শীতকালীন কুয়াশার কারণে চারিদিকটা সাদা হয়ে আছে। কিছুই ভালোভাবে ঠাহর করা যাচ্ছে না। রুদ্র কন্ডাক্টরকে জিজ্ঞেস করল, দাদা, ঘাটাল পৌঁছতে আর কতক্ষণ সময় লাগবে? কন্ডাক্টর অবাক হয়ে বলল, এতক্ষণ আপনি কোথায় লুকিয়েছিলেন দাদা? এই বাসটা ঘাটাল যাচ্ছে সে কথা আপনাকে কে বলল? এটা ঘাটাল যাচ্ছে না? না দাদা, এটা তো অন্য রুট। বাসের কোথাও আপনি দেখাতে পারবেন যে ঘাটাল লেখা রয়েছে? টিকিটটা ভালো করে চেক করলো রুদ্র। টিকিটে লেখা রয়েছে ঘাটাল টু ধর্মতলা, 31 নম্বর বাস। এটা 31 নম্বর বাস তো? না দাদা, এটা 13 নম্বর বাস। এতক্ষণে রুদ্র বুঝতে পারল ব্যাপারটা আসলে কি ঘটেছে। তার চোখের ভুলে সংখ্যা উল্টে গিয়েছে, আর সেই থেকেই এই বিপত্তি। কিন্তু এখন সে কি করবে? চিন্তা করার বেশি সময় না নিয়ে সে বলল, এখান থেকে কি ব্যাকে যাওয়ার কোনো গাড়ি আছে দাদা? প্রতিদিন তো থাকে। ঠিক আছে, গাড়ি থামান দাদা, আমি তাহলে এখানেই নেমে পড়ব। কন্ডাক্টরও আর কথা বাড়ালো না, গাড়ির বেল বাজিয়ে গাড়ি থামিয়ে দিল। উটকো ঝামেলা এখন আর কেউ নিতে চায় না। যতই নির্ঝঞ্ঝাট হওয়া যায় ততই ভালো। গাড়ি থেকে নেমে পড়ল রুদ্র। সঙ্গে ছাতা নেই। সকালে যখন বেরিয়েছিল তখন বৃষ্টির কোনো পূর্বাভাস সে পায়নি, তাই শীতকালে ছাতা নেওয়ার প্রয়োজনীয়তা বোধ করেনি সে। জ্যাকেটটা অবশ্য ওয়াটার প্রুফ, বৃষ্টির জল ধরবে না। কিন্তু পরক্ষণেই তার মাথায় এলো অন্য সমস্যার কথা। আমার যা হয় হোক, কিন্তু এত টাকার মালপত্র ভিজে গেলে তো সর্বনাশ হবে। কি করি এখন? প্রবল দুশ্চিন্তা ভিড় করে এলো রুদ্রর মাথায়। চারিদিকে তাকিয়ে সে ভালো করে দেখল, শুধুই চাপচাপ অন্ধকার আর বৃষ্টির শ্বেতাম্বর রূপ ছাড়া বিশেষ কিছু দেখা যাচ্ছে না। ঠিক কোন জায়গাটায় সে দাঁড়িয়ে আছে সেটাও বুঝতে পারছে না। ভালো করে খেয়াল করতে সে দেখল রাস্তা থেকে অনতি দূরে একটা আলোর রেখা দেখা যাচ্ছে। একটা বাড়ির মতো কি যেন দেখা যাচ্ছে। হঠাৎ একটা বিদ্যুৎ ঝলকের আলো বাড়িটাকে সে স্পষ্ট দেখতে পেল। ওই তো ওখানে একটা বাড়ি দেখা যাচ্ছে। এখানে দাঁড়িয়ে থাকলে তো জিনিসপত্রগুলো সব ভিজে যাবে। একটা গাড়িও তো আসছে না। কোথায় যে নেমে পড়লাম কে জানে। না, যাই, বরং ওই বাড়িটাতেই যাই, যদি কোনো সাহায্য পাওয়া যায়। এই ভেবে সে বাড়িটির দিকে এগোতে থাকলো। বাড়িটার সামনে আসতেই সে দেখল বাড়িটি পুরনো আমলের একটি দোতলা বাড়ি। শ্যাওলা ধরা বাড়িটির এখানে ওখানে অযাচিত গাছপালা আশ্রয় নিয়েছে। রুদ্র মনে মনে ভাবল, বাড়িটিতে আদৌ কি কেউ থাকে? রুদ্র বাড়িটার সদর দরজার সামনে এগিয়ে গিয়ে দরজায় বার কয়েক টোকা মারল, কিন্তু কেউ দরজা খুলল না।
বাড়িতে কি তাহলে সত্যিই কেউ নেই? তাহলে আলো জ্বলছে কেন? এইসবই ভাবছিল এমন সময় আহ! বাড়িটার ভেতরটা একেবারে নিঝুম অন্ধকার না হলেও মোটামুটি ভালোই অন্ধকার। শুধু নীলাভ একটা আবছা আলো ছড়িয়ে আছে বাড়িটাতে। বাড়ির ভেতরে এখানে ওখানে বিভিন্ন আসবাবপত্র ছড়িয়ে ছিটিয়ে আছে, কিন্তু কোনো মানুষকে দেখা যাচ্ছে না কেন? রুদ্র একসময় ইতিহাসের ছাত্র ছিল, তাই পুরনো জিনিসপত্রের প্রতি তার প্রথম থেকেই একটা আলাদা টান রয়েছে। সেই টানেই সে বাড়িটা ভালো করে দেখতে লাগলো। হঠাৎ তার মনে হলো বাড়ির ওপর তলাতে কেউ যেন রয়েছে। সে যেন তাকে ডাকছে উপরে যাওয়ার জন্য। কাউকেই সে দেখতে পাচ্ছে না, কিন্তু অনুভব করতে পারছে কেউ যেন তাকে ডাকছে। সম্মোহিতের মতো সে সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগলো। উপরে উঠে আসতে সে দেখল সামনের একটি ঘরে আলো জ্বলছে, দরজা খোলা। ঘরের ভেতরে কি কেউ রয়েছে? তারই ভাবনাকে বাস্তবায়িত করে একটা বয়স্ক কণ্ঠ ভেসে এলো। এসো বাবা, বাইরে দাঁড়িয়ে কেন? ভেতরে এসো। রুদ্র হকচকিয়ে গেল। আবার সেই কণ্ঠস্বর ভেসে এলো, কি হলো? এসো। রুদ্র কিছুটা ইতস্তত করে আর কিছুটা ভীত হয়ে ঘরের ভেতর প্রবেশ করল। ঘরের ভেতরে একটি বৃদ্ধ লোক চাদর মুড়ি দিয়ে শুয়ে আছে বিছানায়। রুদ্রকে দেখে বৃদ্ধ বলে উঠলেন, তুমি এসে ভালোই করেছো বাবা, তোমাকে তো আসতেই হতো, না হলে যে আমার মুক্তি হবে না। আমি জানতাম তুমি আসবে, অবশেষে এতদিন পরে তুমি এলে। রুদ্র বৃদ্ধের কথার মাথা মুন্ডু কিছুই বুঝতে পারল না। বৃদ্ধের কথার ওপর যে কি কথা বলবে সেটাও মাথায় আসছে না তার। একটা মরণাপন্ন অচেনা অজানা বৃদ্ধের সামনে দাঁড়িয়ে যে কি কথা বলা যায় সেটা জানে না রুদ্র। সে বারবার বলল, আসলে বাইরে বৃষ্টি হচ্ছিল তাই। কিন্তু বৃদ্ধ তার কথায় কর্ণপাত না করেই বলতে লাগলেন, আমি কন্যা দায়গ্রস্ত পিতা বাবা, মেয়েটাকে পাত্রস্থ না করে আমি যে মরেও শান্তি পাচ্ছি না। কথাটা শুনে রুদ্রর শির দাঁড়াবে একটা শীতল স্রোত বয়ে গেল। আমতা আমতা করে সে বলতে চেষ্টা করল, মরেও মানে? কিন্তু বৃদ্ধ তার কথা থামালেন না। আমার মেয়েটাকে তুমি বিয়ে করো বাবা, আমি জানি তুমি ভালো ছেলে, আমার মেয়েও খুব ভালো। নিজের মেয়ে বলে বলছি না, আমার মালিনী সত্যি খুব ভালো মেয়ে। আপনার কোথাও ভুল হচ্ছে। আমি জানি তুমি আমার মেয়েকে দেখোনি, তাতে কি হয়েছে, দেখে নেবে। আমার মেয়ে দেখতে খুব একটা খারাপ নয়, একটু কালো হতে পারে, কিন্তু সুশ্রী। ও পাশের ঘরেই রয়েছে, তুমি যাও ওকে দেখে এসো। এই বৃদ্ধের কথাটা একবার রাখো বাবা, একটিবার আমার মেয়েটাকে দেখে এসো। আমি তো বিছানা ছেড়ে উঠতে পারবো না, লজ্জাতে লজ্জাতে আমার মেয়ে এ ঘরে আসবেও না। দয়া করে তুমি একবার যাও বাবা। বৃদ্ধের এই আকুতি রুদ্র ফেলতে পারল না। সে বলল, ঠিক আছে, আপনি শান্ত হন, আমি যাচ্ছি। হ্যাঁ, যাও বাবা, যাও। রুদ্র পাশের ঘরের দিকে এগিয়ে গেল। দরজাটা বন্ধ ছিল। একটু ইতস্তত করে রুদ্র দরজাটায় আলতো ঠেলা দিতেই দরজাটা খুলে গেল। ঘরের ভেতরটা ঘুটঘুটে অন্ধকার, তেমন কিছুই স্পষ্টভাবে দেখা যাচ্ছে না। হঠাৎ পেছন থেকে একটা নারী কণ্ঠ ভেসে এলো, আপনি কি আমাকে খুঁজছেন? চমকে উঠে পিছন ঘুরে দাঁড়ালো রুদ্র।
তার সামনে মোমবাতি হাতে দাঁড়িয়ে রয়েছে একটি যুবতী মেয়ে। মেয়েটির পরনে সেকেলে ধরনের বাগিয়ে পরা লাল পেড়ে সাদা শাড়ি, গায়ের রং শ্যামলা হলেও মুখশ্রী বড়ই মিষ্টি এবং নজর কাড়া। কাজল পরা টানা টানা ডাগর ডাগর দুটো চোখের দিকে তাকিয়ে রুদ্র যেন কোথায় হারিয়ে গেল। তার ঘোর ভাঙল মেয়েটির কথায়। কি হলো বললেন না তো? আপনি কি আমাকেই খুঁজছিলেন? চটক ভেঙে আমতা আমতা করে রুদ্র বলল, মানে হ্যাঁ, মানে তুমি কি মালিনী? মেয়েটি হেসে উঠে বলল, হ্যাঁ, আমিই মালিনী। বাবা বুঝি আপনাকে পাঠিয়েছে? বাবার কথা ছাড়ুন তো, বাবা সবাইকেই অমন করে বলে। আমার মতো কালো মেয়েকে কে বিয়ে করবে বলুন তো? কালো মেয়েদের কি কেউ ভালোবাসতে পারে, বিয়ে করতে পারে? কেন, কালো মেয়েদের বুঝি বিয়ে হয় না? রুদ্র ততক্ষণে মালিনীর কথায় ও রূপে মোহিত হয়ে পড়েছে। মালিনী হেসে উঠে বলল, হয় বুঝি? কে বলেছে তোমাকে ভালোবাসা যায় না? তোমার মতো সুন্দরী আমি আগে দেখিনি। বলতে বলতে রুদ্র মোহিত হয়ে মালিনীকে ছুঁতে যাবে, এমন সময় সে কোথায় যেন উধাও হয়ে গেল। প্রবল অট্টহাসির শব্দে ঘরের ভেতরটা ভরে উঠল। আমাকে ছোঁয়া কি অতই সহজ বাবু? পিছনে তাকিয়ে দেখুন তো, দেখুন দেখুন, দেখান পেছনে, দেখুন তো চিনতে পারেন কিনা। রুদ্র পিছন ঘুরে দেখল সিলিংয়ের সাথে ঝুলে আছে একটা মৃতদেহ, সেই লাল পেড়ে সাদা শাড়ি পরনে। হ্যাঁ, এটাই মালিনী। তার মানে এ বাড়িতে সবাই মৃত। ভয়ে কপাল বেয়ে ঘাম ঝরতে শুরু করেছে রুদ্রর। রুদ্র এক পা করে পিছোতে পিছোতে ঘর থেকে বেরিয়ে যায়। আবার যেন কারোর সাথে ধাক্কা লাগে তার। পেছন ঘুরে সে দেখে সেই বৃদ্ধ দাঁড়িয়ে রয়েছে তার সামনে। বৃদ্ধের বুকে একটা ছুরি গাঁথা, সেই ক্ষতস্থান থেকে রক্ত গড়িয়ে পড়ছে। একটা কান এঁটো করা হাসি হেসে বৃদ্ধ বলে উঠল, কি হলো বাবা, পছন্দ হলো না আমার মেয়েকে? বিয়ে করবে না? বিয়ে করবে না আমার মেয়েকে? বিয়ে করবে না? ভয়ে কাঁপা কাঁপা গলায় রুদ্র বলে উঠল, না না, ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে। এই বলে সে দ্রুত সিঁড়ি দিয়ে নামতে লাগলো। কোথায় যাচ্ছ বাবা? যেও না, আমার মেয়েকে বিয়ে না করে যেও না। রুদ্র তাড়াহুড়ো করে সিঁড়ি দিয়ে নামতে গিয়ে অন্ধকারে পা পিছলে সিঁড়ি থেকে গড়িয়ে পড়ে অজ্ঞান হয়ে গেল। সকালবেলা রুদ্রর মোবাইল ট্র্যাক করে পুলিশ তাকে উদ্ধার করে। তার জ্ঞান ফিরতে সে সব ঘটনা পুলিশকে জানায়। পরে পুলিশি তদন্তে জানা যায় এই বাড়িতে একজন বৃদ্ধ তার মেয়েকে নিয়ে থাকতেন। কেউ একজন বৃদ্ধকে তার মেয়েকে বিয়ে করার প্রতিশ্রুতি দিয়ে মেয়েটাকে ভোগ করে তার গলায় দড়ি দিয়ে সিলিংয়ের সাথে ঝুলিয়ে দেয়। বৃদ্ধ বাধা দিতে আসলে তাকেও খুন করে। সেই থেকে এই বাড়িটি অতৃপ্ত হয়ে যায়। এতদিনে হয়তো ওই বাপ মেয়ের আত্মা মুক্তি পাবে।